দেশে গুম খুনের মতো বিভীষিকাময় রাতের অবসান ঘটেছে বললেন তারেক রহমান। স্বজনদের কান্নায় কাঁদলেন বিএনপি চেয়ারম্যান। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক বিভক্তি অনৈক্যের মূল কারণ। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। কাল শেষ হবে কার্যক্রম। নির্বাচন অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়ন। 56 পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায়, মাঠে থাকবেন ভোট গ্রহণ পর্যন্ত। গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হবে সীমা অতিক্রম। ফরাসি অর্থমন্ত্রীর হুঁশিয়ারি। বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের। গুম খুনের মতো বিভীষিকাময় সময়ের অবসান ঘটেছে। দুঃসময় পেরিয়েছে বাংলাদেশ। দুপুরে শেখ হাসিনা সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্যাতনের শিকার পরিবারগুলোর সাধ্যমতো পাশে থাকবে বিএনপি। কৌশলের নামে গুপ্ত বা স্বল্প রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির 1.5 লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজন করে এই সভার সারা দেশ থেকে 900 পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। এ সময় নির্যাতিত পরিবারের সদস্যদের বর্ণনায় কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনহারাদের বেদনায় আর্ত হয়ে কেঁদে ফেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করা হয়। সম্মেলনের রাজধানীর বাইরে থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। আজ থেকে 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি হচ্ছে। সকাল থেকেই প্রার্থীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। নির্বাচন ভবনে 645টি আবেদন নিয়ে 7 দিন আগে শুরু হয়েছে শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলছে আপিল নিষ্পত্তির কাজ। শুনানির পর বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আজ সকাল থেকেই শুরু হয়েছে আপিল শুনানি। আজ অষ্টম দিন শুনানির। 511 নম্বর থেকে শুরু করে ক্রমানুযায়ী যেহেতু এটা হচ্ছে 511 নম্বর থেকে শুরু করে 610 পর্যন্ত আজকে আপিল হওয়ার কথা রয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিশনার সহ সিনিয়র সচিব যে শুনানির কাজ করছেন, কিছুক্ষণের মধ্যেই তারা বিরতিতে যাবেন। এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 48টি শুনানি হয়েছে। তার মধ্যে আজকে আমরা যেটি দেখেছি বেশিরভাগই পেন্ডিং রয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে শুনানির সময় একটি আর্গুমেন্ট চলছিল দুই পক্ষের উকিলদের মধ্যে। তো তখন সে সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে সাময়িকভাবে কিছুক্ষণ বিরতি নেওয়া হয় এবং বিরতির কারণে বেশ কিছু আপিল শুনানির যে সময়টা সেটা পিছিয়েছে এবং এখন পর্যন্ত শুনানি চলছে, বিরতি শুরু হয়নি। তো আমার কাছে যে তথ্যগুলো আছে তার মধ্যে ঢাকা 4-এর আসলাম চৌধুরী, তার শুনানি পেন্ডিং রয়েছে। কুমিল্লা 10-এর মোবাশ্বের আলী
ভুইয়া পেন্ডিং রয়েছে। ঢাকা 12-র ফাহমিদা মজিদ স্বতন্ত্র, তার আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। চট্টগ্রাম 12 সাখাওয়াত হোসেন মঞ্জুর করা হয়েছে। খাগড়াছড়ি জিরুনা ত্রিপুরা তারটি মঞ্জুর করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে প্রায় 50টির মতো আপিল শুনানি সম্পন্ন করে তবেই বিরতিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আর আগামীকাল পর্যন্ত শুনানি চলবে, আগামীকাল শুনানির শেষ দিন। তো পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন 200 সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন 56 জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের 200 সদস্য কাজ করবেন। প্রথম ধাপে 56 জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে 2 জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে, কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব। মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইনতালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা। ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। 11 দলীয় নির্বাচনে ঐক্যের বিষয়ে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত ইসলামী। যদি ইসলামী আন্দোলন ফিরে না আসে, বাকি 47টি আসনের প্রার্থী চূড়ান্ত করবে জোট। দুপুরে দলীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আরও বলেন, 20 জানুয়ারি সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এই সময় এখনো শেষ হয়ে যায়নি। নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ভুল হলে তার খেসারত দেশবাসীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধি ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন, সরকার অপরাধ দমনে ব্যর্থ হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা জোরদার করতে হবে বলেও মনে করেন তিনি। তার প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচন হলে জিয়ার আদর্শের সরকার আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য বাড়িয়ে একটি পক্ষ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আগামী 12 তারিখের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার ভুলের খেসারত দিবে, দেশবাসী ভুলের খেসারত দিবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ফেনীতে প্রায় 6 লাখ তরুণ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় 1 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জেলায় ভোটের সমীকরণে নতুন মাত্রা এনেছে। ধারণা করা হচ্ছে জেলার 3টি আসনের ফল নির্ধারণের জন্য তরুণ ভোটাররা এবার মুখ্য ভূমিকা পালন করবেন। তাই তরুণদের প্রাধান্য দিয়ে নানামুখী নির্বাচনী রণকৌশল হাতে নিচ্ছেন প্রার্থীরাও। 6টি উপজেলা ও 5টি পৌরসভা নিয়ে গঠিত ফেনীতে আসন রয়েছে 3টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট 22 জন প্রার্থী। সংসদ নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন প্রার্থীরা। যদিও ভোট শেষে প্রতিশ্রুতিগুলো আলোর মুখ দেখে না, এমন অভিযোগ স্থানীয় ভোটারদের। জনগণ এমন প্রার্থী চাই যে আমাদের ফেনী জেলার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। যারা হচ্ছে মাদক সিন্ডিকেট ভঙ্গে এবং আমাদের জেলা থেকে এই যে মাদকের যেই আসর বলা হয় আমাদের জেলাটাকে, এই শব্দটাকে, এই বাক্যটাকে যাতে আমাদের ফেনী থেকে মুছে দিতে পারে। আমরা চাইবো আগামী দিনে ফেনীতে যিনি নির্বাচিত হয়ে আসবে, উন্নয়নের নামে যে ধরনের পরিলুট আমরা দেখেছি সেগুলো মুক্ত একটি ফেনী উপহার দিবে। এবারে নির্বাচনে জেলায় ভোটারদের মধ্যে একটি বড় অংশই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই কথার ফুলঝুরি নয়, আইন শৃঙ্খলার উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সমাধান, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের আগ্রাসন বন্ধে যারাই কাজ করবেন তাদেরই বেছে নেবেন তরুণ ভোটাররা। সর্বোচ্চ নিরাপত্তার সাথে একটা উৎসবমুখর পরিবেশে সবাই যাতে আমরা আগামী নির্বাচনের ভোটটা দিতে পারি। ভবিষ্যতে যে প্রতিনিধি আসবে সে যেন নারীদের যথাযথ নিরাপদে ব্যবস্থা করে। আমরা আমাদের প্রথম ভোটটা একজন এমন জনপ্রতিনিধিকে দিতে চাই যারা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা জেলা রিটার্নিং কর্মকর্তার। আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ, যেহেতু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতা, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। জেলার মোট ভোটার 13,30,924 জন, যার মধ্যে তরুণ ভোটার 5,93,750 জন। ফলে আসন্ন নির্বাচনে এই বিশাল তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে অভিমত বিশ্লেষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের সৃষ্টির জন্যই গণভোটের আয়োজন। গণভোটে হ্যাঁর পক্ষে থাকার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে দেশের জনগণ। এ সময় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতেই আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিয়ে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 243 ব্রাহ্মণবাড়িয়া 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন বা অভিভাবক হিসেবে তিনি কতটা দায়িত্ব পালন করতে পারবেন এই আসন থেকে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আপনাকে দল বেছে নিয়েছে, জনগণ আপনাকে বেছে নেবে কিনা, কি করেছেন তাদের জন্য? ধন্যবাদ ডিবিসি টিভিকে। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যে আমাকে এই নাসিরনগর আসনে, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপির মনোনয়ন প্রদান করেছেন। এই জন্য আমি নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাকে বেছে নিবে, ইনশাল্লাহ অবশ্যই বেছে নিবে, কারণ আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের শুভ আগমনের যে প্রত্যাবর্তনটা করেছেন, এতে সমগ্র বাংলাদেশে যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ বিএনপি এবার বাংলাদেশের সব আসনে বিএনপিকে জয়যুক্ত করে আমাদের। স্পেশালি আপনি কেন, মানে আপনাকে কেন, কি করেছেন তাদের জন্য, আসলে কি ধরনের প্রতিশ্রুতি বা নিয়ে যাবেন এই জনগণের? আমি কেন, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের নেতা এবার তৃণমূল থেকে
প্রার্থী বেছে নিয়েছেন, ত্যাগী প্রার্থীকে বেছে নিয়েছেন। সব বিবেচনা হয়তো আমি ওনাদের কাছে উত্তীর্ণ হয়েছি, এই জন্য আমাকে দল মনোনয়ন দিয়েছেন। ইনশাল্লাহ আমি এই আসনে আমাদের নেতা যে একটি উক্তি করেছেন, মার্টিন লুথারের একটি উক্তি দিয়ে, মার্টিন লুথার বলেছেন না হ্যাভ এ ড্রিম, আমাদের নেতা বলেছেন না হ্যাভ এ প্ল্যান। ইনশাল্লাহ উনি যদি এই প্ল্যান বাস্তবায়ন করে সমগ্র বাংলাদেশ উন্নয়ন হবে। আর বাংলাদেশ উন্নয়ন হলে আমি নাসিরনগর উপজেলার রাস্তাঘাট, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সেচ, নদী খনন সহ যাবতীয় যে উন্নয়নের যে রুট ম্যাপ আছে সকল প্রকারের উন্নয়ন করার আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে মাদকের একটা আঁকড়া রয়েছে আপনাদের এলাকায়, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, স্পেসিফিকলি এই ধরনের উন্নয়নের কাজ করবেন কিনা, বেকারত্ব দূর করবেন কিনা? মাদক শুধু আমাদের এলাকা সেটা না, সমগ্র বাংলাদেশে আসলে মাদকে সয়লাভ হয়ে গেছে, একটা সামাজিক বিধিতে পরিণত হয়েছে। মানে এট এনি হাউ অ্যান্ড কস্ট মাদককে এই দেশ থেকে নির্মূল করতে হবে, অন্যথা এই দেশে মাদকের বিস্তার আরও বাড়বে। কাজেই সকলে মিলে মাদককে এখনই মাদককে না বলার। তরুণদের মধ্যে একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেই ভোটাররা, তরুণ ভোটাররা কি আপনাকে বেছে নেবে, ধানের শীষকে বেছে নেবে এই আসনে? ইনশাল্লাহ অবশ্যই, কারণ আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশের সমগ্র তরুণরা মিলেই তো আপনার এই সরকারকে উৎখাত করেছে। কারণ গত 17টি বছর যাদের এই বয়স হয়েছিল ভোট দেওয়ার, তারা ভোট দিতে পারে নাই। আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে ভোট দিতে পারি নাই, 24 সালে ভোট দিতে পারি নাই। কাজেই সকল বঞ্চনার অবসান ঘটিয়ে এইবার ইনশাল্লাহ অবশ্যই তরুণরা দানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। নাসিরনগর জামাত রয়েছে আর অন্যান্য দল রয়েছে, এবার অংশগ্রহণ করছে, এবার নির্বাচনে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার কাছে, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ নির্বাচনের মাঠ অনেক ভালো, সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমরা সেটাই চেয়েছিলাম, সকল রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচনটা হোক, সেটাই হচ্ছে। আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে, সব আসে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাকে জিততে হবে ইনশাল্লাহ। ভোটাররা আমার সাথে আছেন, আপনারা হয়তো বা জানেন নাসিরনগর উপজেলা মাইনরিটি ভোটের সংখ্যা অনেক বেশি। তো আমরা বিগত 5 আগস্টের পরে নাসিরনগর উপজেলা মাইনরিটি লোকজনের পাশে ছিলাম। সমগ্র বাংলাদেশে আপনার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আমার এই উপজেলা কোনো ঘটনাই ঘটে নাই। এরা নিরাপদ এবং শান্তিতে বসবাস করছে, তাই তারা আমাকে বেছে নেবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। সেক্ষেত্রে জামাত কি সব থেকে বড় শক্তিশালী দল এই আসনে, না আপনারা? না, আপনারা জানেন যে জামাত একটা স্বাধীনতা বিরোধী দল, এখানে ভোটাররা অনেক সচেতন, কাজেই জামাতকে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগী স্বজনরা। এতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনার সাথে জড়িত নারীসহ 3 জনকে আটক করে। এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলাপ করে দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 10টার দিকে আমরা খবর পাই যে আমাদের যে 10তলা বিল্ডিং যেটাতে আউটডোর ভবন রয়েছে, সেখানে 4 তলাতে একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল, তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর, মানে ডক্টরের উপরে হামলা করেছে। আমাদের একজন নারী চিকিৎসক, তিনি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। পাশাপাশি আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। তো এই বিষয়টাও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতেছি। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেবা প্রদান বিঘ্নিত হবে। শীতের মনোরম আবহাওয়ায় বাগেরহাটে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে ভিড় বাড়ছে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ ও হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর মাজার এলাকায়। পর্যটক সমাগমে বেচাকেনা বেড়েছে স্থানীয় দোকানীদের। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। শীতের দাপটের মাঝেও পর্যটক পদচারণায় মুখর বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান।
শীত সকালের দুষ্ট মিষ্টি আবহাওয়া উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা পঞ্চম থেকে আসছি সুন্দরবন ঘোরার জন্য, সেখানে অনেক জায়গায় ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের স্থাপত্য সৌন্দর্যে বিমুগ্ধ তারা। পাশাপাশি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতেও আসছেন অনেকে। আমি খান জাহান আলী পীর সাহেবের মাজার দেখে আসছি, এখন ৬০ গম্বুজ মসজিদটা দেখবো বলে আসছি। দর্শনার্থী সমাগমে সরগরম স্থানীয় ক্ষুদ্র ব্যবসা। বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক। ৬০ গম্বুজ মসজিদ দেখে মনে হলো যে এটা বাংলা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন এবং পর্যটন মৌসুমে এখানকার পরিবেশ আমরা পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকি। সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে পর্যটক পদচারণা আরও বাড়তে পারে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য সীমা অতিক্রম হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছে ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে। এদিকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে লেস্কুরে বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইইউ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক গুরুতর সংকটে পড়তে পারে। লেস্কুরে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয় তবে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশ্ব রাজনীতিতে ফের আলোচনায় বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো কেন এই দূরবর্তী দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের এত আগ্রহ। বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু রাজনীতিই নয়, লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদ সহ বড় কোনো বৈশ্বিক কৌশল। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিকের সংযোগস্থলে অবস্থিত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। মাত্র ৫৬,০০০ মানুষের এই দ্বীপের আয়তন ইউরোপের একাধিক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড়, যদিও প্রায় ৮০% বরফে ঢাকা। গ্রিনল্যান্ডের মূল শক্তি এর কৌশলগত অবস্থান। আর্কটিকের কেন্দ্রে থাকায় এখান থেকে ইউরোপ, উত্তর আমেরিকা ও রাশিয়ার আকাশ সমুদ্রপথ নজরদারি সম্ভব। ট্রাম্পের মতে রাশিয়ার সামরিক তৎপরতা ও চীনের বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, রয়েছে দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম, লোহা, দস্তা, সোনা এবং তেল গ্যাসের সম্ভাব্য মজুদ। জলবায়ু পরিবর্তনের ফলে গলতে শুরু করেছে গ্রিনল্যান্ডের বরফ। এতে একদিকে যেমন পরিবেশগত ঝুঁকি বাড়ছে, অন্যদিকে আবার খুলে যাচ্ছে নতুন আর্কটিক সমুদ্রপথ, যা ভবিষ্যতে এশিয়া, ইউরোপ ও আমেরিকার মধ্যে বাণিজ্যকে আরও দ্রুত ও সহজলভ্য করতে পারে। ২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন ট্রাম্প। তখনই ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। বর্তমান সময়েও নিজেদের অবস্থানে অনড় ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। সব মিলিয়ে গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা, প্রযুক্তি ও বৈশ্বিক ক্ষমতার প্রতীক। ট্রাম্পের আগ্রহ বাস্তবে রূপ নেবে কিনা তা অনিশ্চিত, তবে গ্রিনল্যান্ড যে আগামী দিনের ভূরাজনীতির কেন্দ্রে তা এখনই স্পষ্ট। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার টেকনোক্রেট প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক বোর্ড অফ পিসের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস। তবে বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তীব্র সমালোচনাও চলছে। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের বানানো বোর্ড অব পিস বা শান্তি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। বোর্ডের সদস্য হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই।
বোর্ডে আরও আছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল। বোর্ডটির মূল লক্ষ্য হল গাজার শাসন ব্যবস্থা উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ক জোরদার, অবকাঠামো পুনর্গঠন এবং বড় ধরনের বিনিয়োগ ও তহবিল সংগ্রহ নিশ্চিত করা। অন্যদিকে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির জন্য বুলগেরিয়ান কূটনীতিক নিকোলা ম্লাদেনকে গাজা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা পরিচালনার জন্য গাজা এক্সিকিউটিভ বোর্ড এবং ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাদ। এছাড়া গাজায় নিরাপত্তা রক্ষা ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকির জন্য মার্কিন মেজর জেনারেল জাসপার জেফার্সকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে টনি ব্লেয়ার এবং জেরেড কুশনারের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। 2003 সালে ইরাক যুদ্ধে টনির বিতর্কিত ভূমিকা এবং জেরেড কুশনারের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক সম্পর্ক সমালোচনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধবিরতি থেকে প্রশাসনিক রূপান্তর এবং পুনর্গঠনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে এই পরিকল্পনার বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে শঙ্কা ও প্রশ্ন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।